সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবে, তো আমরাও তো বলছি এসআইআর হোক। এসআইআর তো নতুন কিছু নয়, 2001 সালে ভোটের পর 2 বছর ধরে হয়েছে। তো এসআইআর এর পদ্ধতিটা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। আজকে তো ক্রমশ দেখা যাচ্ছে, প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, আলটিমেটলি ধাপে 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 নানা মান্যতা আস্তে 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 মাইক্রো অবজারভাররা বাদ দিতে পারবে না, সেটা পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি মান্যতা পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সওয়ালেও, চিঠি তো দিয়েছিলেনই, তার নিজের সওয়ালেও যে প্রশ্নগুলো তুলেছিলেন যে এদেরকে দিয়ে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এদেরকে দিয়ে নাম কাটার চক্রান্ত হচ্ছে, তো সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিলেন যে মাইক্রো অবজারভারদের ক্ষমতাই নেই, মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদই দিতে পারবেন না। এটা তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, তৃণমূল কংগ্রেসের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই যুক্তিগুলোই তো মান্যতা পাচ্ছে। বাকিটা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে যে পয়েন্টগুলিতে সরব হয়েছিল, প্রশ্ন তুলেছিল, কার্যত এই প্রত্যেকটি পয়েন্টেই পর্যায়ক্রমে সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিয়ে চলেছেন। কিছুদিন আগেই আমরা দেখেছি একটি মামলার ক্ষেত্রে এই মান্যতা হয়েছে। এর পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সশরীরে সওয়াল করলেন, যে পয়েন্টগুলো তুললেন, আমরা পরিষ্কার দেখলাম সেগুলোতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনকে কিছু কড়া বার্তা দিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। এবং আজও যা এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারোর নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু কিছু নির্দেশনামা আসছে। কিন্তু মোটের উপর যে বিষয়টা, আমরা যেমন প্রথমেই বলেছিলাম এই সময়সীমায় হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন, এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে যে সময় জোর করে বিজেপির কথায় যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন, ওই সময়টা যথেষ্ট নয়। আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের। দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে ভোটে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইয়ারো। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার গভর্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো। অর্থাৎ যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন, সে কি ইতিহাস লোক দেখলো। উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024 লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত।